আফরিনের খোপায় গোজা কাঠিটা খুলে নিল। পলকের মাঝে সিল্কি চুলগুলো কোমর ছাড়িয়ে এলোমেলো হয়ে গেল। বর্ষাকাল হয়তো ঝড় হবে। কিচেনের জানলা খোলা রাখাতে বাতাসটা বেশ তীব্রভাবেই কিচেনে প্রবেশ করছে, সাথে ধুলো ফ্রি। আফরিন তা দেখে দৌড়ে গিয়ে জানালা লাগাতে যায়, কিন্তু ধুলোর কারণে সে চোখে দেখছে না। চুলগুলো তো আরো জ্বালাচ্ছে। আদিত্য ধীর পায়ে গিয়ে জানালা লাগাতে সাহায্য করে আফরিনকে। আফরিন ধীরে ধীরে চোখ খুলে। হঠাৎ বিদ্যুৎ চমকায় বেশ জোরে। আদিত্য ভেবেছে হয়তো এখনই চিৎকার দিবে। ধারণা তার ঠিক, কিন্তু ভয়ে না, আনন্দে। আফরিন বলে, ওয়াও, উফ, কি যে ভালো লাগে এই শব্দটা। মন চায় রিংটোন দিয়ে রাখি। আদিত্য যেন অবাকের শীর্ষে অবস্থান করছে। আদিত্য বলে, তুমি একটা আনরোমান্টিক মেয়ে। আমি যা খুশি তাই, আপনার কি? আমারই তো সব, কারণ তুমি আমার সাথে আবার বেয়াদবি করছো। রাগী চোখে তাকিয়ে আফরিন বলে, ভাইয়া, আপনি এত দজ্জালের মতো তাকান কেন? আমার জান যায় যায় অবস্থা। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। কি? আফরিন ফ্রিজ থেকে পানি বের করে খেয়ে বলল, আমি যখন ভার্সিটিতে মানে ছাদে থেকে নামছিলাম, তখন আপনি সেখানে কি করছিলেন? আদিত্য আফরিনের হাত থেকে গ্লাসটা নিয়ে পানি ঢেলে খেয়ে বলে। প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলাম। আফরিন অবাক হয়ে বলে, আপনার জিএফ আছে? ওহে বালিকা, তুমি ধন্য। আদিত্য ভ্রু কুচকে বলে, বেশি না বুঝলে হয় না। আপনিই তো বললেন। মাথা মোটা মজা করছিলাম। আফরিন আর চোখে তাকিয়ে বলে, আপনি মজা করতেও জানেন? আদিত্য বাঁকা হাসি দিয়ে বলে, খুব ভয়ঙ্কর ধরনের মজা করতে পারি, তোমার ধারণার বাইরে। থাক থাক, হয়েছে হয়েছে, বুঝছি। আচ্ছা এখন চলেন। কেন, তুমি না কফি বানাবা? ওইটা তো আপনার হাত থেকে বাঁচার একটা ছোট্ট চেষ্টা ছিল। আদিত্য এবার ভবন কাঁপিয়ে হাসতে লাগে। আফরিন এক মনে তাকিয়ে আছে। এত সুন্দর করে কেউ হাসতে পারে জানা ছিল না। চোখগুলো ছোট হয়ে গিয়েছে। আদিত্যর বডি বেশ, হয়তো প্রতিদিনই জিমে যায়। ফর্সা হাতে নীল রগগুলো যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। গালে খোঁচা খোঁচা দাড়ি, হয়তো শেভ করা হয়নি। কালো শার্ট প্যান্ট, যেটা কৌশলেরই। তিন বন্ধুই সেম, তিনজনই জিমে যায়। তাই ছেলেটার প্রতি যে কোনো মেয়েই ফিদা হয়ে যাবে, কিন্তু ভয়ে তার ধারের কাছেই যেতে পারে না। আজও তাই না? আফরিন যেন নিজের মাঝেই নেই, ডুবে যেতে ইচ্ছে করছে তার আদিত্যর মাঝে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামনে নেয়। তখনই আদিত্য। সবাই একসাথে বসে ভূতের মুভি দেখছে। হঠাৎ করে মুভিতে ভূতের আগমন ঘটলে আফরিন বলে, ওয়াও, ভিতরটা কি কিউট। সবাই একসাথে আফরিনের দিকে তাকিয়ে। ভূতটার দাঁতগুলো ছিল এত বড় বড় আর রক্তে মাখানো। মুখের অবস্থার কথা না হয় বাদই দিলাম। অহনা বলে, তোকে তো আবার ভূতে ধরলো না? আফরিন হাসি দিয়ে বলে, ভূতের ঠেকা পড়ছে। তুমি আদৌ মেয়ে? না, আমি তো আপনার যমজ ভাই। কি মুভি এটা? রাতের বেলা কেউ এগুলো দেখে? আমি গেলাম ঘুমাতে। বলেই আফরিন চলে যায় আর সবাই একসাথে হেসে দেয়। তখনই আদিত্য বলে, একটা জরুরি কল, তোরা দেখ আমি আসছি। আফরিন রাগ দেখিয়ে চলে তো এসেছে, কিন্তু এখন ভয় লাগছে। ড্রয়িং রুম থেকে মুভির মিউজিকগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। তখন তার ফোনে কল আসে। আফরিন রিংটন শুনে ভয় পেয়ে যায়, কিন্তু পরে দেখে তার ফোন বাজছে। সে ফোনটা তুলে, কারণ সে জানে এটা কে। ওপাশ থেকে বলে, কি খবর ম্যাম, আজকের সারপ্রাইজটা কেমন লাগলো? কে আপনি? ওপাশ থেকে একটু নীরব থেকে বলে, বললাম তো খুব তাড়াতাড়ি জানতে পারবে। খেয়েছো? আপনি? তারপর কি করছিলে? ভূতের মুভি দেখছিলাম। ভূতেরা কিন্তু অনেক কিউট হয়, দেখো আবার তোমার মতো কিউটিকে পেয়ে না বলে তুমিও কিউট আমিও কিউট, চলো বিয়ে করে নেই। ছেলেটা এটা লাগে। আফরিন রেগে গিয়ে বলে, তাহলে আপনি বা কেমন সাইকো লাভার যে নিজের পছন্দের মানুষটাকে আরেকজনের হাতে তুলে দিবেন? আফরিন রাগের মাথায় কি বলেছে সে বুঝতে পারেনি। যখন মনে আসে সে চুপ করে যায়। ছেলেটা বলে, অন্যের হাতে তোলা তো দূরে থাক, কেউ চোখ দিয়ে তাকালে জানে মেনে দিব। আফরিন কথা ঘুরানোর জন্য বলে, মানুষ চোখ দিয়েই তাকায়, কান দিয়ে না। ছেলেটা বুঝতে পারছে আফরিন কথা ঘুরানোর চেষ্টা করছে, তাই সে বলে, আচ্ছা মুভি দেখো যাও। আপনি কিভাবে? কথা শেষ হওয়ার আগেই ছেলেটা বলে, মাথা মোটা তুমি বলছো, আল্লাহ হাফেজ। বলেই ফোনটা কেটে দেয়। আফরিন বলে, খবিস একটা। আমি একা ঘুমাতে পারি না,
ওইখানে যাই। একরকম সবাই একসাথে বসে বসে মুভি দেখছে। আফরিন গিয়ে বসে পড়ে আদিত্যর পাশে। অর্ণা কৌশলকে বলে, আমার ভয়ে ক্ষুধা লাগছে, কি খাবো? দাঁড়াও, ভূত কাউকে মারুক, তারপর যখন গারমটকে রক্ত খাবে তখন বলবো নি আমার পত্নীটাকে একটু দাও। অর্ণা মুভির তালে তাল মিলিয়ে বলে। ঠিক আছে। আর তখনই কৌশল জুড়ে হেসে দেয়। আফরিন ভয়ে সোফার উপরে দাঁড়িয়ে যায়। প্রথম দিকে সবাই ঘাবড়ে যায়, পরে যখন কৌশল সবটা বলে সবাই একসাথে হেসে দেয়। অর্ণা বলে, প্যারা নাই, এখন আমি তোমার রক্ত খাবো। তার আগেই কৌশল উঠে দাঁড়ায় আর বলে, চকলেট। সবাই রাজি হয়ে যায়, কিন্তু আদিত্য নিজের চকলেটটা সাইডে রেখে আফরিনকে বলে, তুই উঠো, নয়তো তোমার কোলে শুবো। কেন উঠবো? আমি এখানেই বসবো, আপনি রুমে গিয়ে ঘুমান। আদিত্য ঠুস করে আফরিনের কোলে শুয়ে বলে, ভালো মতো বলেছিলাম, শুনোনি। এখন আমাকে ডিস্টার্ব করবা তো দেখো। বেশি বেশি হচ্ছে। আচ্ছা শোনো, আমার মাথার চুলগুলো টেনে দাও, তাহলে টেবিলে রাখা চকলেটটা তোমার। সারাদিন অনেক ধকল গিয়েছে। আফরিন রেগে বলে, আমি আপনার বিয়ে করা বউ নাকি? আদিত্য চোখ বুঝে বলে, হতে কতক্ষণ? আর আমার ইচ্ছে নেই তোমাকে বিয়ে করার, আমার একজন আছে। তো তার কাছে যান না। আর এগুলো মরার মতো কি দেখছি? দেখুক, তুমি তোমার কাজ করো, আর চকলেটটা যেহেতু খাবা না আমি। আর আফরিন সাথে সাথে চকলেট নিয়ে নেয়। আদিত্য কিছু বলে না। আফরিন চকলেট খাচ্ছে আর মাঝে মাঝে আদিত্যের মাথায় বিলি কাটছে। একসময় সে আদিত্যের মুখের কাছে চকলেটটা নিয়ে যায়। আদিত্য এক দফা অবাক হয়, কিন্তু পরে নিজেও খেতে লাগে। আফরিন ভুলে গিয়েছে এটা আদিত্য, সে মনে করেছে এটা অহনা। আফরিন যখন অহনাদের বাসায় আসে তারা প্রায়ই এমন করে, সাথে কৌশলও তাল মেলাতো। অহনা হঠাৎ করে আফরিনের দিকে তাকিয়ে দেখে আদিত্য আফরিনের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে মুভি দেখছে আর চকলেট খাচ্ছে। অহনা আহানকে ধাক্কা দিয়ে দেখায়। আহান তা দেখে মুচকি হাসি দেয়। কৌশলকে ইশারা করলে কৌশল বলে, সে আগেই দেখেছ। দেখতে দেখতে সূর্যের আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়েছে। আদিত্য চোখ মেলে তাকিয়ে দেখে সে এখনো আফরিনের কোলে ঘুমানো। আফরিন সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। মুভি এখনো চলছে অটোপ্লে থাকার কারণে। মুভি দেখতে দেখতে কাল কখন যে সবাই ঘুমিয়ে গিয়েছিল তা জানা নেই। সবাই অনেক ক্লান্ত ছিল। অহনা আহানের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। কৌশল সিঙ্গেল সোফায় বসে বসে হা করে ঘুমাচ্ছে, আর অন্না অহনার কোলে। আদিত্য উঠে বসে। সকালটা এভাবে শুরু হবে ভাবতে পারেনি সে। তারপর একে একে সবাইকে ডাকে। সবাই ঘুম থেকে উঠে 10টার দিকে সবাই ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। অহনা যায় আহানের বাইকে আর অন্না যায় কৌশলের বাইকে। আফরিন রিকশায় যেতে চাইলে আদিত্য দেয় এক ধমক। তারপরে সেও আদিত্যর সাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। 2টা ক্লাস করার পর আফরিনের আর ক্লাসে মন বসছে না, তাই সে অহনা আর অন্না ক্লাস না করে ক্যান্টিনে চলে যায়। সেখানে আদিত্য, কৌশল আর আহান আরো অনেক ডেকোরেশন করা জিনিসগুলো খুলছে। কৌশল অহনা ওদের দেখে বলে, তোরা এখানে কি করছিস ক্লাস না করে? আপনার শালিকার ভালো লাগছিল না, তাই আর আমাদের ক্লাস করা হয়নি। এখন কোথায় যাচ্ছ? ক্যান্টিনের দিকে। আদিত্য সেখান থেকে বলে, সোজা বাসায় যাও। আসছে, যাব না। আমি যদি আসি তাহলে? কচু, আপনার এত কিসের সমস্যা? আদিত্য আর কথা বাড়ায় না, চুপচাপ নিজের কাজে লেগে যায়। আফরিন, এমনভাবে না বললেও পারতি। ভাইয়া তো খারাপ কিছু বলেনি। ঠিক বলছিস, বেশি না বকলে তো ওর ভালোই লাগে না। বাদ দে তো। রাত 12টা বাজে। আফরিন ফোন হাতে বসে আছে, কিন্তু তার কোনো খোঁজ খবর নেই। আজকে সারা দিনে না কোনো কথা হয়েছে, না কোনো রকম দেখা। কেন জানি জিনিসটা আফরিনকে বেশ করে জ্বালাচ্ছে। তার পরের দিন আফরিন তাড়াতাড়ি ভার্সিটিতে পৌঁছে যায়, কারণ কালকে ক্লাস করেনি। সামনে পরীক্ষা, তাই নোটও করতে হবে। সকাল সকাল বাসা থেকে বেরিয়ে যায়। তার মা বললেও সে শুনেনি, বলেছে ক্যান্টিন থেকে খেয়ে নিবে। 8টার দিকে ভার্সিটি পৌঁছে সে নিজের মতো নোট করতে লাগে। 1 কাপ কফি হলে মন্দ হয় না, তাই লাইব্রেরি থেকে বেরিয়ে আসে ক্যান্টিনে যাবে। কিন্তু আফরিন মাঠের দিকে তাকিয়ে থমকে যায়। পরপর 12টা বাইক ভার্সিটিতে প্রবেশ করে, কিন্তু আফরিনের নজর মুখে রুমাল বাঁধা ছেলেটার দিকে।
সাথে কৌশল, আহান। এর মানে এটা আহানদের গ্রুপ। রুমাল পরা ছেলেটা নিজের রুমালটা খুলে ফেলে। আফরিন নিজ চোখে বিশ্বাস করতে পারছে না। আদিত্য? তাহলে সেই সাইকোটা আদিত্য? আদিত্য নজর লাইব্রেরির দিকে পড়তেই আটকে উঠে। আফরিন, তাও এত সকালে? আর তার দিকেই তাকিয়ে আছে। আদিত্য দৃষ্টি অনুসরণ করে সবাই ওইদিকে তাকায়। দেখে আফরিন। আদিত্যকে দেখে আফরিন ভরকে লাইব্রেরিতে চলে যায়। কৌশল আদিত্যর কাঁধে হাত রেখে বলে, এখন কি হবে? যেটা হওয়া সেটাই হবে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? তোরা থাক, আমি আসছি। আদিত্য দৌড়ে লাইব্রেরির দিকে যেতে লাগে। আদিত্য দেখে আফরিন ব্যাগ নিয়ে নিচে নামছে। আদিত্যকে দেখেও না দেখার ভান করে চলে যায়। আদিত্য আফরিনের পেছন পেছন যায়। আফরিনের কেন জানি রাগ হচ্ছে, সেটা তার অজানা। আদিত্য বলে, আফরিন, আমার কথাটা তো শোনো। আফরিন। আফরিন নিজের মতো হাঁটতে লাগে। আদিত্য বলে, আমি থামতে বলেছি। আপনি যদি আমার পিছু না ছাড়েন আমি এই ভার্সিটি ছাড়বো। এই বলে আফরিন চুপচাপ গিয়ে বসে পড়ে লেকের পাড়ে। তার একটু পরে একজন গিয়ে বসে পড়ে তার সাথে। কৌশল আফরিনের দিকে তাকিয়ে বলে, আমার দিকে একটু তাকাও। আফরিনের দৃষ্টি পানির দিকে। কৌশল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এই বয়টার জন্যই তোমার কাছে নিজের আসল রূপে আসেনি আদিত্য। ভার্সিটিতে যেদিন তুমি গুটি পায়ে প্রথম প্রবেশ করো, তোমার উপর প্রথম নজর আদিত্যরে যায়। অহনাকে সাথে দেখে আমাকে জিজ্ঞেস করেছিল কে এটা। আমি বলেছিলাম অন্যার অহনার বেস্ট ফ্রেন্ড তুমি। সেদিন সবার র্যাগিং করলেও তোমাদের র্যাগিং নেওয়া হয়নি, কারণ আদিত্য সাপচাপ বলে দিয়েছিল তোমার র্যাগিং হবে না। জানো, তোমাদের নবীনবরণ অনুষ্ঠানে তোমার উপর পানিটা আদি ইচ্ছে করে ফেলেছিল, যাতে তুমি বাসে চলে যাও। অনেক ছেলেরাই তোমাকে নিয়ে কথা বলছিল। তুমি তো আদিত্যকে দেখলে পালাতে। আচ্ছা বলো তো, আমরা আমাদের ক্লাস পেলে তোমাদের ক্লাসের বাইরে কি করি? জাস্ট তোমাকে এক ঝলক দেখার জন্য আমাদের নিয়ে যেত। তুমি জানো, যেদিন তোমাকে পানিশমেন্ট দিতে গিয়ে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল, সেদিন আদিত্যের অবস্থা ছিল একটা পাগলের মতো। সেদিন প্রথম আমি আদিত্যকে এতটা ভয় পেতে দেখেছি। যেখানে ভার্সিটির সব মেয়েরা আদিত্যের কাছে ঘেঁষতে ভয় পায়, সেখানে তুমি সাহস দেখিয়ে তাকে প্রপোজ করো, তাও ডেয়ার জন্য। আদিত্যের অ্যাক্সিডেন্টটা কিন্তু অ্যাক্সিডেন্ট ছিল না, তা ছিল একটা নিজেকে শাস্তি দেওয়ার কৌশল। তোমার জন্য আদিত্য দুই গেটাবে থাকতো, যাতে তুমি বুঝতে না পারো। কালকে যে ছাদের সারপ্রাইজটা ছিল, সেটা আদিত্যেরই ছিল। আমি আদিত্যের চোখে তোমার জন্য দেখেছি এক অবিরাম মধুর মায়া, ভালোবাসা, হারানোর ভয়। সেদিন আলপাসকে জানোয়ারের মতো মেরেছে। তোমাকে বাসায় দিয়ে আসার পর তুমি যে 4 দিন ভার্সিটিতে আসোনি, খেয়ে না খেয়ে তোমার বাসার সামনে দাঁড়িয়েছিল। খুব ক্ষতি হবে আদিত্যকে নিজের করে নিতে। আফরিন চুপচাপ সব কথা শুনছে। তারপর আফরিন বলে, নিজের আসল রূপে আমার সামনে আসেনি, দুনিয়ার সামনে সে আমাকে চেনে না। আড়ালে এক মন ভালোবাসা। কৌশল হা হা করে হেসে দেয়। আফরিন ভ্রু কুচকে তাকিয়ে আছে। কৌশল বলে, সে তো কত আগে সবার সামনে বলে দিয়েছে। আলপাজের ওই ঘটনার পর কোনো ছেলে তোমার আশেপাশে অব্দি আসেনি। আর ভাবি বলেছে নিশ্চয়ই। আফরিন আরেক দফা অবাক। কৌশল বলে, সেদিন ভার্সিটির সবার সামনে বলেছিল আফরিন আমার বউ হয়, হবু বউ। ওর দিকে যে চোখ তুলে তাকাবে, চোখ তুলে নেব, সবাই ভাবির চোখে দেখবে। সেটা যেন আদিত্যের শেষ কথা ছিল। আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল। তার সব বন্ধুরা সকাল সকাল আসে, কিন্তু পরে আমরা নিজেরই অবাক হই তোমাকে দেখে। আফরিন এখনো চুপ। কৌশল বলে, চলো। অনেক কথা তো হলো। আফরিনও উঠে দাঁড়ায়। সামনে তাকাতেই দেখে আদিত্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আফরিনের দিকে। আফরিন সে দৃষ্টি উপেক্ষা করে চলে যায়। 1 মাস পর। 1 মাস হয়ে গেছে। না আদিত্য আফরিনকে আর জ্বালিয়েছে, না কোনো রকম ফোন দিয়ে কথা বলেছে। আফরিন কথা বলতে চাইলেও এড়িয়ে চলেছে। এই 1 মাসে আফরিন বুঝতে পেরেছে সে আদিত্য নেশায় কতটা নেশাগ্রস্ত। অহনা আর অন্যাও এখন কেমন যেন হয়ে গিয়েছে। আজ আদিত্যর বার্থডে। সবাই যার যার মতো শুভেচ্ছা জানাচ্ছে। তখনই কৌশল বলে, আদিত্য তোর জন্য সাদে কিছু অপেক্ষা করেছে। অহনা, আফরিন আর অন্যা মিলে একটা ছোট সারপ্রাইজ প্ল্যান করেছে। সাথে আছে শাওয়ানও। শাওয়ানের সাথে আফরিনের যত ঝগড়া লাগুক না কেন, বোনের খুশিতেই সে খুশি। আফরিন বলছে, ভাইয়া আমি প্রপোজ করব কিভাবে? তুই তো ছেলে, আর ইকরা ভাবিকে তো তুই প্রপোজ করেছিলি, একটু দেখ না। হ্যাঁ ভাইয়া, সমস্যা নেই, তুমি দেখাও, কারণ তোমাদের ছেলেদের
এই সবে দক্ষতা বেশি। নিজের বোন কেমন দেখায় না? নাটক কম কর। আর তোর বোনকে কি করবি না করবি তা তো অন্য কোনো মেয়েকে করবি, দিব এক চর। আচ্ছা ঠিক আছে, বলেই হাঁটু গেড়ে বসে বলে। এইভাবেই বসে বলবি আই লাভ ইউ। আফরিন খুশি হয়ে ফুলটা হাতে নেয় আর দরজার দিকে তাকাতেই থমকে যায়। দেখে আদিত্য দাঁড়িয়ে, চোখ মুখ লাল হয়ে। আফরিন কিছু বলার আগেই আদিত্য চলে যায়। আফরিন ডাকে বলে, আদিত্য। কিন্তু না, আদিত্য শুনে না। ভুল বুঝলো না তো আবার? ভুলেই বুঝেছে। তখনই কৌশল আর আহান আসে বলে, আদিত্য এভাবে চলে গেল কেন? আরফিন, তুমি তো আগে একবার প্রপোজ করেছিলে ডেয়ারের জন্য, আজকে আবার এটা কি দরকার ছিল? বাদ দাও, রাতে তো আদিত্যর বার্থডে পার্টি, সেখানে সবার সামনে না হয় বলে দিব। এখন লাট সাহেব রেগে থাকো। সবাই একসাথে হেসে দেয়। আফরিন একটা কালো গাউন পরেছে, সাথে হিজাব আর হালকা সাজ, হাতে এক গুচ্ছ কালো গোলাপ। পার্টিতে গিয়ে দেখে একরকম সবাই এসেছে। আদিত্য ড্রিঙ্কস হাতে দাঁড়িয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে আদিত্যকে, সম্পূর্ণ ফর্মাল লুক। আদিত্যের নজর আফরিনের উপর পড়তেই থমকে যায়, কিন্তু তখনই সকালের কথা মনে পড়ে যায়। এটা ফ্রেন্ডদের পার্টি হওয়ায় বাসার কেউ এখানে উপস্থিত নেই। আফরিনের সাথে শাবানও এসেছে, কিন্তু সে বাইরে দাঁড়িয়ে ইকরার সাথে কথা বলছে। আফরিন একটা হাসি দিয়ে আদিত্যর দিকে এগিয়ে আসে আর নিচে বসে ফুলগুলো এগিয়ে দেয় আর বলে, সবাই তো লাল গোলাপ দিয়ে নিজের অনুভূতিগুলোকে জানায়, আমি না হয় কালো গোলাপ দিয়ে জানাই, কারণ কালোতে অন্য রং মেশালেও সেটা বদলায় না। সবাই তো হাততালি দিচ্ছে। আদিত্য বাঁকা হাসি দিয়ে ফুলের তোড়াটা তুলে নিল। আফরিন হাসি মুখে উঠে দাঁড়ায় আর সাথে সাথে আদিত্য ফুলগুলো ছুঁড়ে মারে নিচে। মুহূর্তেই পরিবেশ থমথমে হয়ে যায়। আদিত্যর হাতে থাকা ড্রিঙ্কসটা ছুঁড়ে মারল আফরিনের মুখে। উপস্থিত সবাই অবাক। কৌশল বলে, আদিত্য কি হচ্ছেটা কি? আদিত্য রেগে চিৎকার করে বলে, সবাই চুপ, আমি বলছি। আজ সকালে যখন তুই আমাকে ছাদে যেতে বলিস তখন গিয়ে দেখে আরেকটা ছেলে ওকে প্রপোজ করছে, আর সে হাসি মুখে সেটা নিয়ে নেয়। আমিও মেনে নিয়ে চলে আসি। তাহলে এখন এই নাটকের মানে কি? এখানে কে আসতে বলেছে? আমার অনুভূতিগুলোকে বুঝতে চাইনি, ওকে ফাইন, কিন্তু এখন এইসব নাটকের মানে কি? আর তোমাকে কে ইনভাইটেশন দিয়েছে এখানে আসতে? আমি বলেছি। আফরিন আর পারে না এত অপমান। সে লাইফে হয়নি। কান্না করতে করতে শুধু এইটুকু বলেছিল, আই এম সরি। আর দৌড়ে বেরিয়ে গিয়েছিল সেখান থেকে। অহনা আর অন্যাও তার পিছু নিয়েছিল। কৌশল গিয়ে আদিত্যকে একটা চড় লাগায় আর বলে, এত না বলিস ভালোবাসি, তাহলে বিশ্বাস নেই কেন? সেটা কি ছিল তুই জানিস? আদিত্য কৌশলকে ধাক্কা দিয়ে বলে। জানার প্রয়োজন নেই। আহান কৌশলকে তুলতে তুলতে বলল, সেটা আরফিনের ভাই ছিল, তোমাদের হেল্প করতে এসেছিল, তাই তুই আজ কি করলি আদিত্য? আদিত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। মানে? হ্যাঁ, সেটা আফরিনের ভাই ছিল। পরে সব ঘটনা খুলে বলে। ড্যাম ইট। বলে গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে আর বেরিয়ে আসে। ততক্ষণে আফরিন চলে গিয়েছিল। ভার্সিটির গেট দিয়ে হাসি মুখে অন্না আর রহনার সাথে কথা বলতে বলতে প্রবেশ করছে আফরিন। আদিত্য, আহান আর কৌশল বাইকে বসে গাছের নিচে আড্ডা দিচ্ছিল। আফরিনকে দেখা মাত্রই আদিত্য বাইক থেকে নেমে আসে। আফরিনের অপেক্ষায় ছিল। আদিত্য আফরিনের দিকে আগালে আফরিন অন্যদিকে হাঁটতে লাগে। বিষয়টা খুবই স্বাভাবিকভাবে নেয় আদিত্য। অহনা বলে, কি রে, কি হলো? কিছু না, এমনি। তখনই অন্না বলে, এমনি না, আদিত্য ভাইয়াকে দেখে এখানে আসছে। আচ্ছা, আমি তো আদিত্য ভাইয়ার কোনো ভুলই দেখছি না এখানে। আমরা সবাই জানি আদিত্য ভাইয়া বেপরোয়া, কারোর ধার ধারে না। আর আমরা যদি তখন সত্যিটা বলেই দিতাম, হয়তো এমনটা হতো না। আফরিন একটা ক্লান্ত মাখা হাসি নিয়ে বলে, হ্যাঁ রে, হয়তো হতো না। আর ভেবেছিলাম সারপ্রাইজ দিব, উল্টো আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি। বাদ দে, এখন যা হওয়ার হয়ে গিয়েছে। তো এখন কই করবি? আফরিন চোখ বুঝে বলে, কি আর করব, এইসব নাটক বাদ দিয়ে পড়ায় মনোযোগ দিব। আর সেও নিজের মতো থাক। আচ্ছা চল, লাইব্রেরিতে যাওয়া যাক। তুই যা, আমি আর অন্না ভাইয়ার আহানের সাথে দেখা করে আসি, কেমন? এবার বিয়ে করে নে, আমি যাচ্ছি, তাড়াতাড়ি আসবি কিন্তু। বলেই চলে যায় লাইব্রেরির দিকে। অহনা ফোন বের করে আহানকে কল দেয়। 2টা রিং হওয়ার পরই কল রিসিভ করে আহান।
আদিত্য ভাইয়াকে বলো আরফিনের এখন লাইব্রেরিতে গিয়েছে, জলদি আদিত্য ভাইয়াকে বলো। আর তোমরা কোথায়? আমরাও লাইব্রেরির দিকে যাচ্ছি, যাতে কেউ ভিতরে না যেতে পারে। তোমরা আসো। আচ্ছা, অন্না চল, যেতে হবে। অন্নাও উঠে দাঁড়ায়। আফরিন লাইব্রেরিতে যেয়ে দেখে তেমন কেউ নেই, খুব কম ছাত্রছাত্রী, হাতে গোনা 3 থেকে 4 জন। আফরিন টেবিলে নিজের ব্যাগটা রেখে বই খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় মিনিট 5 পর আফরিন তার সেই কাঙ্ক্ষিত বইটা পেয়ে যেই না ঘুরতে যাবে, সেই কারোর সাথে ধাক্কা লাগে। তার গায়ে থেকে আসা ঘ্রাণটা আফরিনের চেনা। এটা আর কাউ না, আদিত্য। আফরিন জানে এতে তার কোনো ভুল নেই, তাও সে বলে, সরি, দেখতে পাইনি, একটু সাইডে দিলে ভালো হতো। আদিত্য আফরিনের আরো কাছে চলে আসে। আফরিনের হার্ট যেভাবে বিট করছে মনে হয় ছিটকে বেরিয়ে আসবে। আফরিন আদিত্যকে হাত দিয়ে সরাতে চাইলে আদিত্য আফরিনের হাতটা ধরে ফেলে। আফরিনকে উল্টো দিকে ঘুরিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে স্লো কণ্ঠে বলে, আমার ধারণার বাইরে ছিল কালকে তুমি পার্টিতে যাবে। বিশ্বাস করো, অসম্ভব সুন্দর লাগছিল তোমাকে, কিন্তু সকালের ব্যাপারটা সব মাটি করে দিয়েছে। তোমরা যদি আগেই সত্যিটা বলে দিতে, এমনটা কখনোই হতো না। আচ্ছা আফরিন, তোমার কাছে একটা প্রশ্ন। তুমি তো সাইকোটার জন্য ফিল করতে, আবার আদিত্যর জন্য, মানে বুঝলাম না। আফরিন নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, মানুষ দুইটা একই ছিল, তাই গুলিয়ে ফেলতাম। অনুভূতিগুলো একজনের জন্যই সুপ্ত ছিল, কিন্তু তার কাছে এসব নাটক। আর কেউ দেখে ফেলবে, ছাড়ুন। আদিত্য আফরিনকে আরেকটু নিজের সাথে চেপে ধরে বলে, দেখুক, আমার কিছু যায় আসে না। কালকের জন্য আমি সরি বলবো না। যদি সকালে সত্যিটা বলে দিতে এমনটা হতো না। আফরিন মুচড়াতে মুচড়াতে বলে, দেখেছিলাম সাড়া দেয়নি কেউ আমার ডাকে। এখন এইসব না ভাবাই ভালো। আর আপনার কিছু যায় আসে না, হাসলেও আমার যায় আসে। ছাড়তে বলেছি। আদিত্যর কোনো হেলদোল নেই। আদিত্য আগেরই ন্যায় দাঁড়িয়ে বলে, এমন সাপের মতো ছটফট করছো কেন? লাইব্রেরিতে তুমি আমি ছাড়া কেউ নেই, তাই প্যারা না নিয়ে চলো গল্প করি। আফরিন রেগে এবার আদিত্যর পায়ে খুব জোরে নিজের পা রাখে। আদিত্য আফরিনের এমন আক্রমণে অনেকটা অপ্রস্তুত ছিল, তাই আফরিনকে ছেড়ে দেয়। আফরিন তাড়াতাড়ি লাইব্রেরির দরজার দিকে যায়, দরজার বাইরে থেকে লক করা। আদিত্য গিয়ে বসে আফরিনের ব্যাগ যেখানে রাখা সেখানে। আফরিন দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, হেল্প, কেউ দরজাটা খোলো। কেন ভাবি, রাগ অভিমান ভাঙেনি? আফরিন রেগে বলে, আহান ভাইয়া দরজাটা খোলো, নয়তো দেখো অহনার কানে তোমার নামে উল্টোপাল্টা বিষ ঢেলে দিব। ইস, আমি আমার হবু হাজবেন্ডকে সেই বিশ্বাস করি, কাজ হবে না। আফরিন অবাক হয়ে বলে, ওহো, তুইও? অন্য কোথায়? বাদামের খোসা ছাড়িয়ে তোর কৌশল ভাইয়াকে খাওয়াচ্ছি, তুই খাবি? আফরিন রেগে বলে, দরজা খুলতে বলছি। কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। আফরিন সামনে ঘুরতেই দেখে আদিত্য তার ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। আফরিন বরাবরই ফোনে লক দেয় না। অনুর জন্য অনু প্রায় গেমস কার্টুনস দেখে, সাথে আফরিনও তাল মিলায়। আফরিন গিয়ে আদিত্যর হাত থেকে নিজের ফোন নিতে চাইলে আদিত্য আফরিনকে বোকা বানিয়ে আরেক হাতে নিয়ে যায়। আফরিন বলে, ভালো হচ্ছে না। দেখো, এনার্জি লস করে কী লাভ? বলেই দাঁড়িয়ে যায়। আফরিনের ফোন এখন তার হাতের নাগালের বাইরে, কারণ সে আদিত্যর থেকে অনেক খাটো। চুপচাপ বসো। আর আফরিনের ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। প্রায় 20 মিনিট পর আদিত্য বলে, এই নাও, আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। প্রোফাইল পিকে তোমাদের মেয়েদের অ্যানিমেশন পিক, আর ছেলে আমি কৌশল, তোমার ভাই। আর আহানকে বাদে সব আনফ্রেন্ড। প্রোফাইলে যেন আর তোমার পিক না দেখি। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে খবর আছে, রাতে কল দিব। প্রথম রিংতেই রিসিভ হওয়া চাই। মামা বাড়ির আবদার? আদিত্য নিচু হয়ে আফরিনের গাল টেনে বলে, না বাবু, শ্বশুরবাড়ির আবদার। বললেই হলো, পারবো না, আমার পড়া আছে। আদিত্য ঠোঁট কামড়ে হাসি দিয়ে বলে, আসো তো না আমার কোমর অবধি, কিন্তু চড়ে বসে থাকো মাথায়। ফালতু পেঁচাল বাদ দিয়ে দরজাটা খুলতে বলুন, আমার ক্লাস আছে। না চলো, আজকে তোমার সাথে আমিও ফালতু প্যাচাল পারবো। ভালো লাগছে না, কেন এমনটা করছেন? তুমি জানো, তাও কেন প্রশ্ন করছো? আমি জানি না, আর জানতে চাইও না। আদিত্য রেগে পাশে থাকা চেয়ারটা লাথি মারে, আর সেটার সাথে সাথে পড়ে যায়।
আফরিনের এবার ভয় লাগতে শুরু হয়েছে। তখনই সাথে সাথে দরজা খুলে ভেতরে আসে আহান অহনা ওরা মজা করছিল। তখনই খুব জোরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পায় আর সাথে সাথে লাইব্রেরিতে প্রবেশ করে। অহনা দেখে আফরিন ভয়ে জড়সড় হয়ে আছে। আদিত্য বলে, তাহলে কালকে এইসবের মানে কি? সেগুলো নাটকই ছিল? আফরিন রেগে বলে, হ্যাঁ, নাটক ছিল, সব নাটক ছিল। খুশি? এরপর এই ব্যাপার নিয়ে কোনো প্রশ্ন আর আপনার থাকবে না আশা করি। বলেই ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়, সাথে অহনা আর অন্নাও। আদিত্য বাঁকা হাসি দিয়ে বলে, সবে তো শুরু, এখন থেকে শুরু হবে অত্যাচার। আফরিন বেবি, রেডি থাকো। রাত 12টা বেজে বইটা রেখে আফরিন মাত্রই ঘুমাতে যাবে আর তখনই তার ফোনটা বেজে ওঠে। দেখে আদিত্য কল দিয়েছে, কারণ প্রাইভেট নাম্বার। কিন্তু আফরিন ফোনটা না তুলে নিজের বিছানা ঠিক করতে লাগলো। তখনই একটা মেসেজ আসছে। আফরিন কৌতূহলবশত ফোনটা হাতে নিয়ে দেখে আদিত্য মেসেজ দিয়েছে। মেসেজে লেখা, ফোন ধরে বেলকনিতে আসো, নয়তো আমি বাসায় চলে আসবো। আফরিন ফোন হাতে দৌড়ে বেলকনিতে যায়, দেখে আদিত্য বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এক হাতে রেড বুল, অন্য হাতে ফোন। ইশারায় আদিত্য বলে আফরিনকে ফোন ধরতে। আফরিন এতটুকু সময় বুঝতে পেরেছে আদিত্যকে যদি এখন খেপায় তা তো তার খবর হয়ে যাবে, আর সেটা শিরোনাম হবে এমন রাত 12টায় আফরিন ভার্সিটি পুরায়া মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে গেল তার ভার্সিটিতে পড়া এক সিনিয়র। প্রথম রিং হওয়ার সাথে সাথে আফরিন ফোন রিসিভ করে। আদিত্য বলে, প্রথমবার ফোন ধরলে না কেন? সরি, আমি ভেবেছিলাম রং নাম্বার হয়তো। আদিত্য কিছু সময় চুপ থেকে বলে, প্রথমবার তাই কিছু বললাম না, নেক্সট টাইম এমন কিছু করলে। আফরিন সাথে সাথে বলে, খবর আছে, তাই তো? আদিত্য মুচকি হাসি দিয়ে বলে, হুম, রাতে খেয়েছো? না, আমি রাতে খাই না। আদিত্য রেগে বলে, না খেতে খেতে কেমন হয়েছে দেখতে, একদম এলিয়েনের মতো। আফরিন রেগে গিয়ে বলে, এত দরদ কেন? 1 মাস কই ছিল এই দরদ? দেখেন, আজকে আপনি যা করছেন মোটেও ভালো করেননি। আমার সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দিয়েছেন। আদিত্য শান্ত কণ্ঠে বলে, সব ফ্রেন্ডকে না, ছেলে ফ্রেন্ডদের। জানি বলবে বিশ্বাস নেই, সেটা না নতুন করে কেয়ার করতে শিখছি তো তাই। আর কোনো দরকার হলে আমি তো আছি। তোমার উপর বিশ্বাস আমার সে প্রথম থেকেই, কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে আর পারি না। ভয় হয় খুব, যদি হারিয়ে যাও। তাহলে কি হবে? আপনার এমবি টাকা বেশি যাবে। ইউটিউব, নেটফ্লিক্সে টাকা খরচ করে নাটক দেখতে হবে। আদিত্য কিছু সময় চুপ থেকে বলে, আচ্ছা, ঘুমাতে যাও। আর কালকে সাদা কালারের ড্রেস পরে আসবে। পারবো না। আদিত্য ডেভিল হাসি দিয়ে বলে, সেটা তুমি ভালো জানো কি করবে। আচ্ছা, গুড নাইট, ভালো থেকো, কালকে সকালে দেখা হচ্ছে। আচ্ছা, একটা ফ্লাইং কিস দাও তো। অসভ্য একটা। এই বলে আফরিন রুমে চলে যায়। আদিত্য খুশি মনে বাইক নিয়ে বেরিয়ে যায়। রাত 1:30 আদিত্য বাসায় আসে। ড্রয়িং রুমে অন্ধকার, লাইট জ্বালানোর সাথে সাথে আদি দেখতে পায় তার মা খাবার টেবিলের চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। এটা যেন এক আরেক রকম ভালোবাসা। আদিত্যর বোনটাও তখন বোতল হাতে নিচে নামে আর আদিত্যকে দেখে বলে, তুই একটা বিয়ে করলেই তো পারিস, আমার বুড়ো মাটাকে তো কষ্ট দেওয়ার কি আছে? আদিত্যর আম্মুর ঘুম ভেঙে যায়। সে দেখে আদি দাঁড়িয়ে আছে, সামনে তার মেয়ে আয়েশা। আদিত্য হাসি দিয়ে বলে, তোমাকে আগে বিদায় করব, তারপর আম্মু তুমি ঘুমাও গিয়ে, আমি ফ্রেশ হয়ে খেয়ে নিব। আদিত্যর মা বলে, তুই তো এখন সেহরি খাবি, আমি বসছি 10 মিনিট সময়, খুব ক্ষুধা লাগছে, জলদি। যাচ্ছি, আর তুমি একটু অপেক্ষা করো। সব আদর তোমার ছেলের জন্য? আমাকে তো চৌরাস্তার মধ্যেই ঘুরিয়ে নিয়ে আসছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে হেদায়েত দান করছে, সত্যিটা বোঝার তৌফিক দিয়েছে। আম্মু দাঁড়াও, আসছি। বলেই আদিত্য চলে যায়। আয়েশা বলে, তোমার ছেলে সব সময় এমন করে, ধুর। বলেই চলে যায়। লুকিয়ে লুকিয়ে ভার্সিটিতে ঢুকছে আফরিন। যে করেই হোক আদিত্যর সামনে আসা যাবে না। যাই হোক, এখন কোনো মতে ক্লাস অবধি পৌঁছতে পারলেই হলো। আফরিন যেই না ক্লাসে ঢুকতে যাবে তখনই অহনা বলে, আরফিন, তুই আজ এইভাবে কেন? আফরিন রেগে গিয়ে ধুম করে একটা মারে অহনার পিঠে। অন্না বলে, আমি চুপ, আমি কিচ্ছু বলি নাই। বিশ্বাস কর, আমি কিচ্ছু জানতাম না। অন্যায় বলেছে সে। ওই দেখ আরফিন। আফরিন রেগে অন্নার দিকে তেড়ে গেলে অন্না বলে, আদিত্য ভাইয়া।
আফরিন ভয়ে জোরে চিৎকার দিয়ে বলে, আম্মু গো, আমি শেষ। বলেই পেছনে তাকায়, দেখে আদিত্য নেই। সামনে তাকাতেই দেখে অহনা আর অন্না ভাগছে, নিচে নামছে। আফরিনও বলে, দাঁড়া, তোদের পাই। সেও নিচে নামতে লাগে। অহনা আর অন্না সোজা মাঠ পেরিয়ে ক্যান্টিনে চলে যায়। আফরিন অন্না আর অহনার সাথে গিয়ে বসে পড়ে। অবশ্য আগে মেরেছে দুইজনকে। আফরিন পানি খেতে খেতে বলে, এই সেমরি, তোরা কি মনে করিস আমি ওই অ্যানাকন্ডা তালগাছটাকে ভয় পাই? আরফিন চুপ। কি চুপ? হ্যাঁ, দুইটা ধমক দিলে অ্যানাকন্ডা থেকে ব্যাঙে রূপান্তরিত হবে। তাকে কে ভয় পায়? আমি, এই আফরিন? কখনো না। আমি কাউকে ভয় পাই না। আর ওই আদিত্যকে তো নাই, এখন আসছে দরদ দেখাতে। এতদিন কই ছিল? আর তোরা যখন আমি ভুল করছি কেমন হয়ে গেছিলি, আর এখন এই অ্যানাকন্ডার পক্ষে? ছি ছি, তোর বন্ধু বলতে আমার লজ্জা করছে। তোর লজ্জা শরমের মাইরে বাপ পাইছে টাকা। পিছে আবার কোন ভূত? আম্মু বাঁচাও। আফরিন পিছনে তাকাতেই দেখে আদিত্য দাঁড়িয়ে আছে, সাথে তার দুই বন্ধু, মানে তিনটা সুপার গ্লু সবসময় একসাথে। আদিত্য, আহান আর কৌশল আড্ডা দিচ্ছিল ভার্সিটির করিডোরের। তখনই আদিত্যর নজর যায় মাঠে সাদা ড্রেস পরা এক পরীর দিকে। আফরিনকে দেখে আদিত্য যেমন খুশি হয়, ঠিক এখন রাগও লাগছে, আবার হাসিও আসছে। আফরিন আদিত্যকে দেখে দাঁড়িয়ে যায়। কৌশল, চলো আমরা যাই। আরে না, আমরা দেখবো না। আরফিন, আদিত্য ভাইয়াকে কিভাবে অ্যানাকন্ডা থেকে ব্যাঙ বানায়। একটা প্রবাদ আছে, যখন হাতি কাদায় পড়ে পিঁপড়াও লাথি মারে। আফরিন অহনার দিকে রাগী চোখে তাকায়, কিন্তু অহনার এতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে একটা হাসি দেয়। আদিত্য বলে, তা মিসেস আদিত্য মাহমুদ, আপনি কি যেন বলছিলেন? আমি কখন আপনাকে বিয়ে করলাম? আদিত্য হাই তুলতে তুলতে বলল, করতে কতক্ষণ? নাক্কো, নেভার, কভি নেহি। নিজের ভালো পাগলেও বোঝে। আমার মনে এত সুখ নাই যে আপনাকে বিয়ে করে দিনরাত খাবারের জায়গায় বকা খেতে হবে। এই খাদ্য আমি কোনোদিন খেতে পারবো না। আদিত্য চোখগুলো ছোট ছোট করে বলে, তুমি আমার জন্য কি সেটা তুমি নিজেও জানো না। হ্যাঁ, জানি তো। রাগ দেখানোর জায়গা। চুপ, শোনো, কালকে চলো ঘুরতে যাই কোথাও বাইকে করে। কোথায় যাবে? গ্রামের দিকে। আমি কোথাও যাব না। আর ভুল করে এই অ্যানাকন্ডার সাথে তো নাই। আমি অ্যানাকোন্ডা? আফরিন হাসি দিয়ে বলে, হ্যাঁ, আপনি একটা অ্যানাকন্ডা। কালকে আমাকে ঘুরতে নেওয়ার নাম করে খুন করে জঙ্গলে ফেলে দিয়ে আসেন। হোয়াট, কি বলছো? আর একটা বাজে বকবে তো কাঁচা চিবিয়ে খাবো। অ্যানাকন্ডারা কাঁচাই খায়, ওরা রান্না করতে পারে না। আমরা সবাই সেটা জানি। কৌশল হাসতে হাসতে চেয়ার টেনে বসে পড়ে আর বলে, চুপচাপ যাও, আমি আর পারছি না। আফরিনের কাল অব্দি না তুই আদিত্য ভাইয়াকে ভয় পেতি, আর আজ? কোথায় আছে না, প্যার কিয়া তো ডারনা কিয়া। আফরিন রেগে বলে, সবগুলি আমার সাথে মজা নিস। কালকে সকাল 11টায় যেন সবাইকে ভার্সিটির বাইরে পাই। আমি কার নিয়ে আসবো। আহান, কৌশল, চল। বলেই ক্যান্টিন থেকে বেরিয়ে আসে আদিত্য। আফরিন বুঝতে পারলো যে কালকে তাকে আদিত্য যে করেই হোক নিয়ে যাবে। আফরিনও কম যায় না, সেও যাবে না ফাইনাল। রাতে অনলাইনে আফরিন অহনার আর অর্ণার সাথে কথা বলছে গ্রুপে। তখনই আদিত্য ফোন দেয়, কিন্তু আফরিনের সেদিকে কোনো খেয়াল নেই। প্রায় 3 ঘন্টা পর আফরিন কথা বলা অফ করে দেখে আদিত্যর নাম্বার থেকে 100+ কল আসছে। আফরিন ভয়ে ঢুক গেলে মেসেজ দেখে আরো ভয় পেয়ে যায়। আফরিন বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে বেলকনির দরজাটার দিকে যায়। বেলকনিতে থেকে সে উকি দিতে যাবে, তখনই কারো পায়ের সাথে ধাক্কা লাগে। আফরিন তাকিয়ে দেখে আদিত্য। ভয়ে চিৎকার করার কথা, কিন্তু আফরিনের সেদিকে কোনো খেয়াল নেই। সে ব্যস্ত চাঁদের আলোয় আদিত্যকে দেখতে। পরনে একটা গ্রে কালারের টি শার্ট, সাথে কালো ট্রাউজার। এক অন্যরকম সুন্দর লাগছে আদিত্যকে। আদিত্যর সেম মনে হচ্ছে একটা বাচ্চা তার সামনে হামাগুড়ি দিচ্ছে। আফরিন পরা ছিল মিকি মাউসের গেঞ্জি আর 3/4 প্যান্ট। গোসল করাতে চুলগুলো ছিল খোলা, আর মাথায় ছিল বাচ্চাদের হেয়ার ব্যান্ড, যেটা অনুর। আদিত্য আফরিনের দিকে তাকিয়ে আছে। আফরিনের হুঁশ আসতেই আফরিন বলে, আপনি আপনি এখানে কিভাবে? উড়ে উড়ে আসছি। ফোন ধরনি কেন? আফরিন এবার ভাব দেখিয়ে বলে, আমার ইচ্ছা। আদিত্য আফরিনের বেলকনিতে রাখা গোলাপ গাছ তুলে বলে, এটা তোমার মাথায় ফাটিয়ে তোমার ইচ্ছা বের করছি। আদিত্যর হাতে গাছের কাঁটা লেগে ভালোই কেটে গিয়েছে, তার সেই দিকে খেয়াল নেই। আফরিন তাড়াতাড়ি করে উঠে বলে,
আমার ফুল গাছ। কিন্তু আদিত্যের হাতের কথা মাথায় আসতেই সে তাড়াতাড়ি টপটা নিয়ে সাইডে রাখে। হাতের মাঝে মাঝে ফুটো হয়ে রক্ত বের হচ্ছে, অনেক বেশি, যেটা না সামান্য। কিন্তু এটা দেখে আফরিনের ভয় লাগছে, কারণ তার ফেবিয়া আছে। তাড়াতাড়ি করে আদিত্যকে নিয়ে রুমে যায়, ফার্স্ট এইড বক্স বের করে, হাতে খুব সাবধানে ড্রেসিং করছে। আদিত্যও বাধা দিচ্ছে না নিজে থেকে। এমন কেয়ারে সে আফরিনের থেকে আগে পায়নি। দুজনেই চুপ। আফরিন নিজের মতো কাজ করছে। আদিত্য নীরবতা ভেঙে বলে, যদি জানতাম এমন হাত কাটলে তুমি এত কেয়ার করবে তাহলে প্রতিদিন হাত কাটতাম। আফরিন রাগী চোখে তাকায় আদিত্যের দিকে। আদিত্য বলে, এই আফরিন শোনো, আমি মেঘ হয়ে গেলে তুমি বৃষ্টি হয়ে যেও। বিশ্বাসে না পড়ো তবু নিঃশ্বাসে থেকে যেও। আপনার সবটা জুড়ে রবে আফরিনের বসবাস, হোক সেটা নিঃশ্বাসে কিংবা বিশ্বাসে। তাহলে বলে দাও না সেই ম্যাজিক্যাল 3টা শব্দ। বললেই তো বলা হয়ে যায়, তাই থাক না কিছু অজানা। আফরিন সব আনমনেই বলছে। আদিত্য এক মনে তাকিয়ে আছে, আবার সব নীরব। ঔষধ লাগানো হয়ে গেলে আফরিন উঠে দাঁড়ায়। আদিত্য শীতল কণ্ঠে বলে, আফরিনের কাছে এই ডাক উপেক্ষা করার ক্ষমতা নেই। আফরিন পেছনে ফিরে বলে, কি হয়েছে? ফোন। অহনাদের সাথে কথা বলছিলাম, খেয়াল করিনি। আপনি এখানে কিভাবে? আহানার কৌশল কোথায় থেকে যেন একটা মই নিয়ে এসেছে। আর তুমি ফার্স্ট ফ্লোরে থাকো তাই বেশি কষ্ট করতে হয়নি। হ্যাঁ হয়েছে, এখন বাসায় যান। আদিত্য আফরিনের বিছানায় ঠুস করে শুয়ে বলে, না, এত কষ্ট করে আসছি, একটু না থেকে কি চলে যাবে? আচ্ছা, আমার ক্ষুধা লাগছে, কি খাবো? বক্সে নাপা এক্সট্রা সব আছে, আর স্যাভলনও আছে, সেটা খেয়ে আপনার ব্রেনটা পরিষ্কার করেন। আদি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। কালকে কি পরবা? আফরিন ভ্রু কুচকে বলে, কেন? কাপলরা যেমন সেম সেম করে আমার করলাম। আফরিন একটা হাসি দিয়ে বলে, আমি লাল লুঙ্গি আর লাল শার্ট পরবো, আর মাথায় একটা লাল গামছা বাঁধবো। আদিত্য আফরিনের এমন কথা শুনে হাসবে নাকি রাগ দেখাবে বুঝতে পারছে না। সেদিন আদিত্য আফরিনের সাথে তৃতীয় ছোটখাটো একটা বিশ্বযুদ্ধ শেষ করে বাসায় ফিরে যায়। পরের দিন সকালে সবাই সেখানে উপস্থিত থাকলে আফরিন ছিল না। সে নাকি ক্লাসে চলে গিয়েছে। আদিত্য এতে বাঘের মতো খেপে যায়। আফরিন ঠিক সময় ভার্সিটিতে এসে ক্লাসে ঢুকে যায়। অহনা অন্য বারণ করলে আফরিন বলে, তোরা যা, আমি যাব না। তোরা থাক, আমি নিয়ে আসছি। আফু বেবি, তোমাকে ছাড় দিতে দিতে বেশি বেশি ঝরে ফেলছো। আফরিন কলম কামড়ে ফেল ফেল করে তাকিয়ে আছে স্যারের দিকে। পড়া কিচ্ছু বুঝছে না সে। অহনা আর অন্যাকেও সে মিস করছে। তখনই আদিত্য ক্লাসরুমে আসে। স্যারও কিছু বলে না, সরাসরি আফরিনের সামনে এসে আফরিনের ব্যাগ গুছিয়ে ভর ক্লাসের মধ্যে কোলে তুলে নিল। আফরিন বলে, এই কি করছেন? নামান, আমাকে সবাই দেখছে। সেটা তেরামি করার আগে ভাবা উচিত ছিল। স্যারও চুপ, কারণ আদিত্যকে সবাই বাঘের মতো ভয় পায়। আদিত্য কালকেই বলে দিয়েছে আজকে তারা 6 জন ক্লাস করবে না। স্যারও এইটার জন্য প্রস্তুত ছিল। আদিত্য আফরিনকে কোলে নিয়ে বলে, স্যার আসি, প্রথম ডেটে যাচ্ছি, সবাই দোয়া করো। ক্লাসের সবাই নীরব দর্শক। কেউ আদিত্যর জন্য কিচ্ছু বলতে পারে না। আদিত্যর বাবার দুবাইতে বিজনেস সহ ইউরোপের বেশ কয়েকটা নামি দামি শহরে দাপট করা একজন বিজনেসম্যান। আর ভার্সিটির প্রায় 70% টাকা ব্যয় করে সব ছাত্রছাত্রীদের পড়ালেখার সুবিধার জন্য। তাই আদিত্যর দাপটটা একটু না প্রখর। আদিত্য আফরিনকে কোলে করে নিচে নামছে আর বলছে, তোমাকে ইচ্ছা করছে এখন মাথায় তুলে আছাড় মারতে। আফরিন ভয়ে ঢোক গিলে বলে, না না প্লিজ লক্ষ্মী ভাইয়া। ভাইয়া কথাটা শুনে আদিত্য থেমে যায়। আফরিনের দিকে তাকিয়ে বলে, আমি তোমার ভাই না, 2 দিন বাদে বর, আর 4 দিনের দিন তোমার বাচ্চার বাবা। আফরিন ভ্যাবাচেকা খেয়ে বলে, আপনাকে বিয়ে কে করবে? আর বেবি হতে 9 মাস লাগে। দরকার হলে অ্যাডপ্ট করব। আর তুমি না। আদিত্য আফরিনকে কোলে করে নিয়ে এসে কারের ভিতরে বসিয়ে দেয়। দেখছো আদিত্য ভাইয়া কত রোমান্টিক, আর তুমি? বিশাল একটা হাসি দিয়ে বলে, তুমি এত শুকনো স্লিম না আফরিনের মতো। তুমি তো আমার গুলুমুল্য অন্য মিষ্টি কুমড়া। অহনা হা হা করে হেসে দেয়। দেখতেই চিকুন ভার আছে আমার কোমর। আপনাকে বলেছিলাম কোলে নিতে, অজাইরও। বলেই আরেক দিকে তাকায় আহান বলে, হয়েছে, এখন চলে যাও যাক। আদিত্য আপন মনে গাড়ি চালাচ্ছে। অনেকটা সময় হয়ে গিয়েছে, সবাই বকবক করছে, কিন্তু
আফরিন চুপ। তা দেখে আদিত্য বলে, ব্যাটারি শেষ তোমার আপু? আফরিন বাইরের দিকে তাকিয়েছিল। ঢাকা থেকে তারা বেশ দূরে চলে এসেছিল, তাই হাওয়াটা ছিল ধুলো ময়লা মুক্ত, তাই সেটা সে ফিল করছিল। আফরিন আদিত্যর দিকে তাকিয়ে বলে, আফু না বলে ছোট আপুই বলতে পারতেন। আদিত্য রাগী চোখে তাকিয়ে বলে, বাজে বকবা তো দিব এক চর। এইটা বলো তুমি আজ হিজাব করনি কেন? আফরিন খুব সোজা সাপটা উত্তর দেয়, গরমটা বেশি ছিল আর মাথাটাও ধরেছিল, তাই এখন ঠিক আছি। আচ্ছা তাহলে তুমি ঘুমাও। আফরিনও সিটে হেলান দিয়ে ঘুমায়। অহনা আহানকে উদ্দেশ্য করে বলে, দেখছো কিভাবে কেয়ার নিতে হয়। আর তুমি? হুস, আমার কো 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 আর কো। তুমি বুঝবা না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি চাইলে চাঁদ তারা নিয়ে আসতে পারো ওই আকাশ থেকে। আফরিন চোখ বন্ধ করে বলে, হ্যাঁ, সেগুলো তো তোমার নামে রেজিস্ট্রেট করা। যা পারবা না বলো কেন? আহান একটু নড়ে চড়ে বসে বলে। একটা রকেট বানাবো, তারপর ওইটা দিয়ে সবাই সাথে যাব। অহনা মেয়েকি হাসি দিয়ে বলে, রকেট বানাবা তো ইঞ্জিনিয়ার হতে হবে, আর ইঞ্জিনিয়ার হতে হইলে সায়েন্স নিয়ে পড়তে হবে। আর তুমি কি নিয়ে পড়ছো? গাজাব বেহজ্জতি। আদিত্য, অহনা আর কৌশল হাহা করে হেসে দেয়। তখনই আফরিন একটু নড়ে ওঠে। সবাই চুপ, কোনো কথা হবে না। সবাই ঠোঁটে আঙ্গুল রেখে বলে, ওকে। আফরিন ধীরে ধীরে চোখ খুলে দেখে কেমন ফুরফুরে বাতাস, চারিদিকে সবুজের সমাহার। এই কাঠফাটা রোদেও বাতাসটা অনেক ঠান্ডা। আর হবেই না বা কেন? রাস্তার দুই পাশের সারিতে যেই পর্যন্ত চোখ যাচ্ছে বড় বড় গাছ লাগানো, বেশ সুন্দর জায়গায়। কিন্তু কথা হচ্ছে বাকি সবাই কোথায়? আফরিন গাড়ি থেকে নেমে দেখে আদিত্য একটু দূরে দাঁড়িয়ে সিগারেট টানছে, আর অন্য পাশে বাকিরা কাপল পিক তুলছে। আদিত্য গাড়ির দরজা লাগানোর আওয়াজে তাকিয়ে দেখে আফরিন। আফরিন আস্তে করে গাড়ির উপরে উঠে বসে, চোখ মুখে এখনো ঘুম ঘুম ভাবটা বিরাজমান। সামনের কাটা চুলগুলো বেরিয়ে এসেছে ঘুমটার মাঝ দিয়ে। আদিত্য নিজের ফোনটা বের করে ঘ্যাচ ঘ্যাচ করে আফরিনের বেশ কয়েকটা পিক তুলে নিল। আদিত্য আফরিনের সামনে দাঁড়িয়ে বলে, মাথা ব্যথা কমেছে? আফরিন কিছু বলে না। তা দেখে আদিত্য বলে, কি হলো আবার? আপনি যদি সিগারেট কোনো রকম ছাইপাশ খান তাহলে আর আমার সাথে কথা বলতে আসবেন না। কৌশল অন্যার হাত ধরে আস্তে আস্তে বলে, বলল শোনে না, 3 বেলা 3টা তার খাওয়াই লাগবে, ওষুধের মতো আর কি। আদিত্য রাগী চোখে কৌশলের দিকে তাকায়। কৌশল বলে, লাভ নাই মামা। আজকের পর যেন আর এসব না দেখি। আদিত্য নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটারটা বের করে ফেলে দিয়ে বলে, দিলাম ছেড়ে, খুশি? আফরিন আদিত্যর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। সেটাই যেন অনেক আদিত্যর জন্য। আদিত্য আফরিনের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আর তখনই আহান বলে, ওয়াও, হোয়াট এ পিক। কোথায় দেখি? তারপর সবাই মিলে দেখে আদিত্য আর আফরিনের এই সুন্দর মুহূর্তটা নিজের ক্যামেরায় বন্দি করেছে আহান। এই পিকটা তোমাদের বিয়েতে গিফট করব। আহ কি শান্তি, বেশি টাকা আর লাগতো না। আদিত্য হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর কথা কবুল করুক। আফরিন লজ্জায় লাল হয়ে গেছে। অহনা বলে, আহারে আমার লাল টমেটো। সবার প্রচুর ক্ষুধা পেয়েছে। অহনা আসার সময় কৌশলকে দিয়ে বিরিয়ানি কিনেছে। অহনারা নিশ্চিন্তে আজ ঘুরবে, কারণ মা বাবা জানতো তারা আজ ঘুরতে যাবে। আফরিন যখন ঘুমিয়েছিল অহনা ফোন করে আফরিনের মাকে বলে দিয়েছে আজকে তারা ঘুরতে যাবে, আর রাতে আফরিন তাদের বাসায় থাকবে। আফরিনের আম্মুও আপত্তি করে না, কারণ তারা ছোটবেলার ফ্রেন্ড। কেউ কারো বাসায় রাত দিন পার করে থাকলেও কিচ্ছু বলবে না। খাবারটা বেশ হ্যাপি। আফরিন এক মনে মনে খাচ্ছে আর সবার সাথে বকবক করছে। আদিত্যর পানি তেষ্টা লাগাতে হাতে থাকা প্যাকেটটা গাড়ির উপরে রেখে পানি খেতে গেলে প্যাকেট বাই মিস্টেক পড়ে যায়। কৌশল বলে, এই রে আদি, এখন তুই কি খাবি? আদিত্য কিছু বলতে যাবে, তখনই আফরিন আদিত্যর মুখের সামনে খাবার ধরে। অন্না বলে, এই তো সমস্যার সমাধান হয়ে গেল। আদিত্য যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে, কারণ এটা তার ধারণার বাইরে ছিল। আদিত্যও সেটা খেয়ে নেয়। আকাশে কালো মেঘের আনাগোনা হঠাৎ করে। আদিত্য আর সবাই গাড়িতে বসে পড়ে। একটু পরেই শুরু হয় বৃষ্টি। আদিত্য কার চালাতে চালাতে বলে, আফরিন কারের জানালাটা অফ করো, পানি আসছে। আফরিন বাইরে নিজের হাত বাড়িয়ে বলে, কই, খারাপ লাগছে না তো, বেশ ভালোই লাগছে, কিন্তু কিছু একটা মিসিং। আদিত্য একটা গান গা। ইচ্ছে করছে না? আফরিন ভেঙচি কেটে বলে, গানের গলা ভালো তাই এত ভাব? একটা গানই তো গাইতে বলছে।
আদিত্য ভাইয়া গাও না একটা গান। আদিত্য আফরিনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে শুরু করে। ভাইয়া, গানটা যে তুমি আমাদের জন্য না আরফিনের জন্য গাইছো সেটা ভালো মতোই বুঝতে পারছি। আদিত্য প্রতি উত্তরে মুচকি হাসি দেয় আর বলে, যার জন্য গান তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমাদের আরফিনও কিন্তু খুব ভালো গান করে। আফরিন রাগী চোখে অহনার দিকে তাকিয়ে বলে, হিরো আলমের 360 নম্বর বউ, চুপ কর। তুমি আমাকে হিরো আলম বলতে পারলা সালিকা? ওর দ্বারা সব সম্ভব। তুই গাইবি নাকি তোকে জানলা দিয়ে ফেলে দিব? আফরিন আনমনেই বলে ফেলে। আদিত্য থাকতে তোর এই কথা বলতে কলিজা কাঁপলো না? খাইছে রে আফা, আমাগো কি কইল? আদিত্য ঠোঁট চেপে হাসছে। অন্যদিকে আহান আর কৌশল আদিত্যকে টিচ করছে, কিন্তু আদিত্য এতে বিন্দু মাত্র ইরিটেট হচ্ছে না। আফরিন পরিস্থিতি সামাল দিতে বলে, সবাই চুপ, কোনো কথা হবে না। সেদিন আফরিনের তাদের বাসায় ফিরতে পারেনি। রাস্তা অনেক ঝড় শুরু হয়। তখন আদিত্য গাড়ি নিয়ে সোজা যায় তাদের বাংলো বাড়িতে। আদিত্যদের এই বাড়িতে তেমন আসা হয় না। যখন ফুল ফ্যামিলি পিকনিক করে তখন আর নয়তো মাঝে মাঝে বন্ধুদের সাথে এখানে আসতো। আর আদিত্য এখানে আসলে এই রোডটাই নিশ্চিত যেত, তাই আজ ওদের নিয়ে এসেছে। আদিত্যের গাড়ি দেখেই দারোয়ান দুজন দৌড়ে এসে গেট খুলে দেয়। খুব নিষ্ঠার সাথে কাজ করে তারা, বাড়িটার দেখাশোনা থেকে সব করে। আদিত্য তাদের ফোন দিয়ে বলে, চাচা আমরা আসছি, একটু গেটটা খুলে দিয়ে যেও। তারা তাদের কাজ করেই নিজ বাসার দিকে রওনা দেয়, কারণ তাদের বাসা বেশি দূরে না, মাত্র 5 মিনিট। সবাই একসাথে ভেতরে ঢুকে যায়। আদিত্য গ্যারেজে কার পার্ক করে ভেতরে আসে, যার ফলে সে অনেকটা ভিজে গিয়েছে। তোমরা সবাই একসাথে বসে গল্প করো, আর কৌশল একটু কফি বানা প্লিজ, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই উপরের দিকে পা বাড়ায়। কৌশল আর আহান যায় কফি বানাতে। অহনা আর কৌশলও বেশ কয়েকবার এখানে এসেছে আদিত্যর সাথে। অহনা আর অন্না বলে, আফরিন চল বাসাটা ঘুরে দেখি। দেখ আম্মু টেনশন করবে, আমি তো বলেই আসিনি, আর ব্যাগটাও গাড়িতে ফেলে রেখে এসেছি। প্যারা নিস না, আমি বলে দিয়েছি। আর কৈশল ভাইয়ের সাথে আছে, তাই আর কেউ টেনশন করবে না। আফরিনও কিছু বলে না, সবাই নিজের কাজে ব্যস্ত। আফরিন ওরা বাসাটা ঘুরে ঘুরে দেখছে। বেশ শৌখিন আসবাবপত্র দিয়ে সাজানো বাসার প্রতিটা কোণা। আহান কৌশল কিছু সময় পরই সবাইকে ডাকে। কপি রেডি, চলে আসো। সবাই উপস্থিত থাকলেও আদি নেই। তখনই কৌশল বলে, আফরিন যাও আদিত্যকে ডেকে নিয়ে আসো। ভাইয়া আমি তো চিনি না কোন রুমে সে। উপরে গিয়ে সোজা ডান দিকেই যাবে, 2 নম্বর রুমে আদিত্য। আফরিন উপরের দিকে পা বাড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে আফরিন ভাবছে যাবে কিনা। দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে যায়। আফরিন রুমে প্রবেশ করে দেখে আদিত্য নেই, হয়তো এখনো সবার নিয়ে বের হয়নি। কিন্তু আফরিনের চোখ আটকে যায় দেওয়ালে টাঙানো আদির একটা ছবির দিকে, গিটার হাতে আর সেই ভবন ভুলানো হাসি। আফরিন হাত দিয়ে ছবিটা স্পর্শ করে, তখনই তার কানের কাছে কেউ এসে শুকনো কাশি দেয়। আফরিন ভ্যাবাচেকা খেয়ে পিছনে তাকাতেই দেখে আদিত্য। পরনে আকাশি রঙের শার্ট, শার্টের উপরের 2টা বোতাম খোলা, সাদা জিন্স। সকালে রেড কালারের শার্ট পরেছিল, হয়তো এখানে এসে বদলে নিয়েছে। চুলগুলো ভিজে একাকার। আদিত্যকে দেখে একটা সেই লেভেলের ক্রাশ খেয়েছে আফরিন, সাথে আমি নিজেও। আদিত্য আফরিনকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, মিস আমি তোমারই এভাবে দেখার কি আছে? আফরিনের হোশ আসতেই আদিত্যকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে বলে, নিচে আসুন, কফি রেডি, হয়তো ঠান্ডাও হয়ে গেছে। আফরিন চলে যেতে চাইলে আদিত্য আফরিনের হাত ধরে বলে। আফরিনের হার্টবিট বেড়ে গিয়েছে। আফরিন ধীরে ধীরে আদিত্যর দিকে তাকায়। আদিত্য নিজের হাতের তোয়ালেটা আফরিনের হাতে ধরিয়ে দিয়ে নিজে গিয়ে বিছানায় বসে পড়ে আর বলে, আমার চুলগুলো মুছে দাও। আমি পারবো না, আপনি করে নিন। সোজা কথায় কাজ হবে না। আর সাথে সাথে উঠে আফরিনের হাত ধরে এসে নিজের সামনে দাঁড় করায় আর নিজে বেডে বসে পড়ে আর বলে, এবার মুছে দাও। এবারও আফরিন না করলে আদিত্য আফরিনকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আর কোমরে হালকা হাত রেখে বলে, এবার দিবা, নয়তো ছাড়ছি না। আফরিন ভালো করেই জানে এখন সে কাজটা না করা অবধি আদিত্য আফরিনকে ছাড়বে না। তাই সে কাঁপা কাঁপা হাতে আদিত্যর চুলগুলো মুছতে লাগে। মোছা শেষ হলে শেষ। আদিত্য উঠে দাঁড়িয়ে বলে, বাহ, বেশ
ভালো, চুল মুছতে পারো তো? আফরিন তার ভুজোড়া কুচকে বলে। এখন নিচে চলেন। আদিত্য আর আফরিন একসাথে নিচে নামছে, তা দেখে অন্না বলে। আর নিচে নামতে হবে না, কফি আমরা খেয়ে নিয়েছি, ঠান্ডা করে কি লাভ, তোরা উপরে থাক। আফরিন আদিত্যর দিকে রাগী চোখে তাকিয়ে একটু জোরেই বলে। সব আপনার জন্য হয়েছে, বলেছিলাম। আদিত্য একটা ধমক দিয়ে বলে। আমার সাথে আরেকবার উঁচু স্বরে কথা বলবার, চোখ রাঙাবার তো মাথায় তুলে আছাড় মারবো। ম্যানারলেস। বলেই আদিত্য আফরিনের আগেই নিচে নেমে আসে আর সোজা কিচেনের দিকে চলে যায়। আফরিন ব্যাপারটায় অনেক কষ্ট পেয়েছে। হাজার হোক নিজের কাছের কেউ একটু জোরে কথা বললেই কান্না আসে। অন্না অহনা একে অপরের দিকে তাকিয়ে আফরিনকে আনতে যায়। আফরিন নিচে এসে চুপচাপ হয়ে যায় একদম। অন্যদিকে আদিত্য কিচেনে গিয়ে ঠান্ডা পানি খাচ্ছে, কিন্তু জিদ কাজ করছে তার মাঝে। আহান আর কৌশল আদিত্যর কাছে গিয়ে বলে। এভাবে রিয়েক্ট করাটা কি খুব জরুরি ছিল? আর তুই জানিস না আফরিন কেমন? আদিত্য রাগী চোখে তাকিয়ে বলে। সব সময় সব জায়গায় এই রাগ চলে না। ভুলটা তোরই, হয়তো তুই কিছু করেছিস, তার জন্য আরফিন তোকে দোষ দিয়েছে। আদিত্য কিছু বলে না, চুপচাপ ড্রয়িং রুমে চলে আসে কৌশল আর আহানের সাথে। আফরিন অহনা আর অন্নার মাঝে মাথা নিচু করে বসে আছে। অহনা অন্না অনেক কথা বললেও আফরিন কোনো কথা বলছে না, কান্নাটা খুব কষ্টে আটকে রেখেছে। আদিত্য গিয়ে অন্না আর অহনাকে ইশারায় বলে চুপ থাকতে। আদিত্য এবারও একটু রুড ভাবেই বলে। এখানে এমন কিছু হয়নি যে থ মেরে বসে থাকতে হবে। এমন নাটক সবার সামনে চললেও আমার সামনে চলবে না। এখানে জি বাংলা অথবা স্টার জলসার নাটকের অডিশন চলছে না। আফরিন আর এবার পারবে না, তাই সে এবার বসা থেকে উঠে দাঁড়ায়। যেই না আদিত্যকে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই আদিত্য আফরিনকে হাত ধরে সোফায় বসিয়ে দেয়। দেখে আফরিনের চোখ দিয়ে পানি পড়ছে। আদিত্য মনে মনে বলে, এই রে, ডোজটা বেশি হয়ে গেল না? আদিত্য, একবার ভুল করছিস, এবার ভুল করলে তোর দফা রফা করে দিবে। তারপর সে আফরিনের মুখটা উঁচু করলে আফরিন আদিত্যার হাতটা সরিয়ে দেয়। আর এইসব ভিডিও করছে কৌশল নিজের ফোনে। কারণ কি সেটা সে পরে বলবো। আদিত্য আফরিনের চোখের পানিটা মুছে দিয়ে গালে হাত রেখে বলে, ধুর পাগলি, এইভাবে কেউ কাঁদে? এখন তো একটু বকতেও পারবো না, নয়তো এমন বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে দিবে। আফরিন এবার আর পারলো না, সত্যি বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে। আদিত্যর সাথে সাথে আফরিনকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিজের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আরে আমার বাচ্চা কান্না করে না। আদিত্য এমন কিছু বলতে পারে সেটা ছিল সবার ধারণার বাইরে। আফরিন আদিত্যর হাতে মারতে মারতে বলে, ছাড়ুন আপনি, আর আমার সাথে কথা বলবেন না, অনেক খারাপ আপনি। ওহ বেবি, তুমি লক্ষ্মী না? সোনা, তুমি কান্না করো না, কান্না থামাও। তোমাকে অনেকগুলো চকলেট আর বারবি ডল কিনে দিব। আদিত্যর কথা শুনে সবাই হেসে দেয়। আফরিন আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে চোখ মুছে। যদিও লাভ নেই, সেই পানি পড়ছেই, নাক টানতে টানতে বলে, এই আমি কি বাচ্চা নাকি? আদিত্য আফরিনের গালগুলো টেনে দিয়ে বলে, হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো বাচ্চাই, নয়তো এভাবে কেউ কাঁদে? বারে, বকলে বুঝি সবাই হাসে। আর কৌশল ভাইয়া, তুমি কি করছো এগুলো? অন্না কৌশলকে ঘুষি মেরে বলে, দেখছো আদিত্য ভাইয়া এমন এরোগেন্ট থেকে আফরিনের জন্য কেমন কত কিউট হয়ে যায়। আর তুমি হুম হুম রাগ করলে বলো বাসায় এসে তুলে নিয়ে যাবা। তোরা রাগ করলে তো মানায় যায় করে, আর আমি রাগ করলে যে উল্টা রেগে তাণ্ডব শুরু করে। তো কি করব, তুমি সহজে মানো? নিরুপাধার একটা। অহনা ভিংচি কেটে অন্যার দিকে তাকায়। আদিত্য আফরিনের গালে হাত রেখে কপালে একটা চুমু দিয়ে বলে, সরি, একটু বেশি বকে ফেলেছি। আফরিন আর চোখে তাকিয়ে বলে, সমস্যা নেই আদিত্য ভাইয়া। বেশ টেনে আদিত্য বলে, তোমাকে তো আর একবার বকা দিবেন, প্রতি রাতে ব্যালকনির দরজা বন্ধ করে ঘুমাবো, আর রাতে ফোনও ধরবো না। সকালে ভার্সিটি বাবা দিয়ে আসবে আর আম্মু নিয়ে আসবে, আর ক্লাস থেকে বেরও হব না। এখন ইচ্ছা আপনার আদিত্য ভাইয়া। টেনে আদিত্য নিজের চুলগুলো টেনে বলে, ওকে ফাইন, কিছু না বললাম। আর তুমি এই ভাইয়া ভাইয়া ডাকা বন্ধ করো প্লিজ। কেন আদিত্য ভাইয়া? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আর সবাই একসাথে হেসে দেয়।
সকাল সকাল আফরিনরা বেরিয়ে পড়ে। আজ আর ভার্সিটি যাবে না, ঢাকা গিয়ে সোজা যে যার বাসায়। কিন্তু আদিত্যর যেন বিরক্তির শেষ নেই, কারণ আজ বৃহস্পতিবার আর কাল শুক্রবার। শুক্রবার মানেই ভার্সিটি অফ, তার মানে হচ্ছে ক্যালেন্ডার থেকে এই শুক্রবার নামক দিনটা হাওয়া করে দিলে ভালো হতো। কিছু একটা তো করতে হবে। রাস্তায় একটা রেস্টুরেন্টে তারা সবাই নাস্তা করে নেয়। আফরিন বাসায় ফিরতে ফিরতে দুপুর। গিয়ে দেখে তার মা রান্নাঘরে, আর সে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু কি রান্না করবে আজকে? আফরিনের মা মেয়েকে পেয়ে হাসি দিয়ে বলে, তোর পছন্দের খাবার কাচ্চি। আচ্ছা শোন, কাল হঠাৎ করে যে ঘোরার প্ল্যানিং করলি? আজকেই ছিল, আমি বলতে ভুলে গিয়েছিলাম, সরি আম্মু। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি কেমন? আফরিনের আম্মু সম্মতি জানালে আফরিন নিজের রুমে চলে আসে। বিকেলে অফিস থেকে শাওয়ান, তার বাবা আর অনু স্কুল থেকে ফিরে সবাই একসাথে জমি আড্ডা দেয়। আফরিন ভুলেই গিয়েছিল আদিত্যর কথা। নিজের ফ্যামিলির সাথে সময় কাটাতে গেলে কখন যে সময় চলে যায় সেটা বলা মুশকিল। সন্ধ্যার দিকে আফরিন নিজের রুমে যায়। পরক্ষণেই তার মনে পড়ে ফোন করে তো কাউকে জানানো হয়নি সে বাসায় পৌঁছে গিয়েছে। তাই ফোনটা বের করে ব্যাগ থেকে দেখে 200+ মিস কল। আফরিন বলে, আল্লাহ গো বাঁচাও। আবার সাথে সাথে ফোনটা বেজে ওঠে। আফরিন ফোনটা রিসিভ করার সাথে সাথে, এই মেয়ে মন কোথায় থাকে? কমন সেন্স বলতে কিছু নেই, ম্যানারলেস। দিব কানের নিচে একটা। কতবার কল দিয়েছি হিসাব আছে? একবার ফোন ধরলে কি হয়? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি সুনামি, ইয়াস, নার্গিস, পারভিন, আয়লা সব একসাথে আসবে? ড্যামিট, কথা বলো না কেন? বোবা হয়ে গিয়েছো? আফরিন ভয়ে শেষ। একটা ঢুক গিলে বলে, আসলে মানে আদিত্য ধমক দিয়ে বলে, আমি আসল নকল জানতে চাইনি। ফোন কেন ধরনি এটা বলো। আফরিন ভয়ে কাচুমাচু হয়ে বলে, আসলে ফ্যামিলির সাথে সবাই একসাথে বসে গল্প করছিলাম তো, তাই আর খেয়াল ছিল না। আসলে আপনজনদের সাথে থাকলে যা হয় আর কি। হ্যাঁ সেটাই, আমি তো আর তোমার কেউ না, আমার কথা কেন ভাববে? আফরিন একটু অভিমানী সুরে বলে, বারে যত দোষ এই নন্দ ঘোষের। আর আমি কি বলেছি নাকি আপনি আমার কিছু লাগেন না? আদিত্যর মুখে নিমিষেই এক চিলতে হাসি ফুটে ওঠে আর বলে, আচ্ছা তাই বুঝি, আমি তোমার কি হই তাহলে? আফরিন দুষ্টু হাসি দিয়ে বলে, আদিত্য ভাইয়া নামক দত্ত। ইউ আর ইম্পসিবল। আফরিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কালকে দেখা করতে পারবেন? কোথায়? ধানমন্ডি লেকে। এখন বাই, কালকে দেখা হবে। আর হ্যাঁ, পাঞ্জাবি পরে আসবেন। আর সবাইকে বলে দিন টাটা, বাই বাই, লাভ ইউ। বলেই আফরিন থেমে যায় আর সাথে সাথে ফোনটা কেটে দেয়। ওপাশে আদিত্য কিছু সময় চুপ থেকে হাসি দিয়ে বলে, লাভ ইউ টু স্টুপিড। তখনই কৌশল পেছন থেকে বলে, কি হয়েছে আদিত্য, কথা হলো নাকি? কালকে ম্যাডাম সবাইকে নিয়ে ধানমন্ডি লেকে যেতে বলছে আর পাঞ্জাবি পরে যেতে বলছে। তো কি করব? আদিত্য বিরক্ত হয়ে বলে। কি করব মানে? অবশ্যই যাব। আহান চিন্তিত হয়ে বলে, আলফাজ কিন্তু হসপিটালে আর নেই, বাসায় ফিরেছে। আর ধান্ডি এরিয়াটা আলফাজে। সেটা ব্যাপার না, আমরা একাই পারবো, কিন্তু সমস্যা হচ্ছে আফরিনদের নিয়ে। শোন, আমাদের গ্রুপে সবাইকে নিয়ে যাব, যার যার মতো মানে ছদ্মবেশ থাকবে। আদিত্য কিছু বলে না, কিন্তু এটা সে ভালো করেই জানে আলফাজ দমে যাওয়ার পাত্র মোটেও না। পরনে গাঢ় কালো রঙের শাড়ি, হাত ভর্তি চুড়ি, চোখে গাঢ় কাজল আর লাল রঙের রাঙানো ঠোঁট, হালকা স্মোকিং আই, মুখে মেকআপ, চুলগুলো খুলো। বাহ, বেশ ভালোই লাগছে আফরিনকে, মন্দ লাগছে না। অহনা আর অন্না কম কিসে, তারাও সেম। তিনজনই একসাথে বের হয় বাসা থেকে। সুন্দর একটা পরিবেশ বিরাজমান করছে। আজ হয়তো শুরু হবে নতুন করে নতুন অধ্যায়ের শুরু। হয়তো সব রাগ অভিমান দূরে সরিয়ে এক হয়ে যাবে এক জোড়া মন। এইসব ভাবছে আর হাঁটছে। আফরিনের মনে হচ্ছে কেউ তাদের ফলো করছে। অহনাকে উদ্দেশ্য করে আফরিন বলে, অহনা, মনে হচ্ছে না কে যেন পিছু নিয়েছে? শাড়ি পরেছিস হয়তো তাই। সামনে এগোতেই দেখে আদিত্য, কৌশল আর আহান বাইকে হেলান দিয়ে বসে আছে। আদিত্যরাও কালো পাঞ্জাবি পরেছে, সাদা পাজামা। কৌশল অহনাকে বাসা থেকে বের হওয়ার সময় কালো শাড়ি পরে বের হতে দেখেছে, আর তাই সেও সবাইকে বলেছে কালো পরতে। বেশ সুন্দর লাগছে। আফরিনকে দেখে আদিত্য বাইকের উপরে রাখা ফুলগুলো নিয়ে অগ্রসর হতে থাকে আফরিনের দিকে। অহনা আর অন্না চলে যায় সাইডে। কৌশল আর আহানের এই দিকেই আসতে লাগে। আদিত্য আফরিনের সামনে ফুলগুলো নিয়ে হাত উগেড়ে বসে পড়ে আর বলে, মানুষ বলে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি,
আমি কথাটি নিছকই উপমা ভাবতাম, আজ মানি কথাটি সত্য হয়ে যায় যখন প্রথম দেখার সেই মেয়েটি তোমার মতো কোনো পরী হয়। প্রথম দেখাতেই তুমি আমার পৃথিবীকে উল্টাপাল্টা করে দিয়েছ। নাটোরের বনলতা সেনকেও হার মানায় তোমার সৌন্দর্য। স্বর্গের কোনো হুর যেন মর্তে নেমে এসেছে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি। তুমি এখন আমার কল্পনা বাস্তব সবটা জুড়ে আছো। তোমাকে সামনাসামনি বলতে পারিনি, তাই এখন বলছি ভালোবাসি তোমায়। বিধাতা নাকি জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেছে। তোমাকে দেখে আমার মনে হয় তুমি শুধু আমার জন্যই বিধাতার হাতে সৃষ্টি হয়েছ। তোমার সৌন্দর্য, সুমধুর কণ্ঠ আমায় পাগল করেছে। তোমার হাতটি ধরে সারা জীবন চলার অনুমতি পেতে পারি? তোমার ওই মায়াবী মুখখানি আমার সর্বনাশ করেছে। ঠিক মতো ঘুমাতে দেয় না, কোনো কিছুতেই আর মন বসে না, শুধু বারবার তোমাকে দেখতে ইচ্ছে করে। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। ভালোবাসি তোমায়। তুমি কি আমায় ভালোবাসায় ভরিয়ে দিবে? আমি এখন আগের মতো ঠিক গুছিয়ে কথা বলতে পারি না। তুমি আমাকে অগোছালো করে দিয়েছ। মন যেন এখন আর আমার কাছে থাকে না। তুমি চুরি করে নিয়েছ। তোমাকে দেখলেই হৃদযন্ত্রটি অস্থির হয়ে ওঠে। জানি না কতটুকু ভালোবাসি, কিন্তু খুব বাসি। ভুলটা কি ক্ষমা করা যায় না? আফরিন ফুলগুলো হাতে নিয়ে বলে, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি শয়নে স্বপনে তাকে নিয়ে হৃদয় মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি অনুমতি পাই, সারা জীবন ভালোবাসতে চাই। আদিত্য যেন নিজের উত্তর পেয়ে গেল। আদিত্য উঠে দাঁড়িয়ে আফরিনকে নিজের সাথে জড়িয়ে ধরে। আহান, কৌশল সবাই একসাথে হাততালি দেয়। হঠাৎ করে কেউ আফরিনের মাথায় মোটা রড দিয়ে বাড়ি দিতে যায়। তখনই আদিত্য নিজের ডান হাত দিয়ে ধরে ফেলে, আর কৌশল গিয়ে সেই ছেলেটার বুকে লাথি মারে। আর তখনই আদিত্যকে পেছন থেকে আলফাজ মারতে আসলে আহান গিয়ে ধরে ফেলে। আফরিন সাময়িক ব্যাপারে পুরাই চুপ। আদিত্য জোরে চিৎকার দিয়ে বলে, বয়েস। আর আদিত্যর জ্ঞান চলে আসে। তারপর শুরু হয় ফাইট। আদিত্য আফরিনদের সেফ জায়গায় রাখে, আর তাদের কিছু ছেলেদের সেখানে রেখে যায়। আদিত্য নিজের পাঞ্জাবির হাতা উঠাতে উঠাতে এগিয়ে যাচ্ছে সেই ছেলেটার দিকে যে আফরিনকে মারার চেষ্টা করেছিল। আদিত্য নিচে পড়ে থাকা রডটা নিয়ে বাড়ি লাগিয়ে দেয় সেই ছেলেটার মাথায়। মুহূর্তেই মাথা বেয়ে রক্ত গড়াতে থাকে তার। ধীরে ধীরে সে লুটিয়ে পড়ে মাটিতে। আদিত্যকে পেছন থেকে আলফাজ মারতে আসলে আদিত্যর আগেই কৌশল আর আহান গিয়ে মাথায় বাড়ি লাগিয়ে দেয়। আহান বলে, জানে মেরে ফেলো তাকে। কৌশল আলফাজের হাতের রডটা নিয়ে বাড়ি লাগিয়ে দেয় ওর পায়ে, আর রেগে বলতে থাকে, তোর সাহস তো কম না, আমরা থাকতে আদিত্যর দিকে চোখ তুলে তাকাস। কিছু সময় পর আশেপাশের লোকেরা এসে ওদের থামায়। আদিত্য আলফাজের কানে কানে বলে, সিংহ একটু চুপ হলে বিড়ালরা নিজেদের জঙ্গলের রাজা মনে। তোর এরিয়াতে এসে তোকে মেরে গেলাম, এর থেকে লজ্জার ব্যাপার আর আছে? নেক্সট টাইম যদি তোকে আশেপাশেও দেখি, আমাদের জানে মেরে ফেলতে তোকে দুইবার ভাববো না। মাইন্ড ইট। আদিত্য গিয়ে দেখে আফরিন ওরা পপকর্ন খাচ্ছে। আফরিন আদিত্যকে বলে, আমি একটু মেরে আসি। আদিত্য চোখ রাঙিয়ে বলে, খুব শখ না? ভাইয়া, এতক্ষণ বলছিস বিয়ের পর আপনার সাথে ফাইট করবে। তুমি না করলেও হয়েছে। তুই অন্না দৌড়ে যায় কৌশলের কাছে, হাত দিয়ে রক্ত বের হচ্ছে। অন্না গিয়ে কৌশলের হাত দেখে একরকম কেঁদে দিয়েছে। দূর ও পাগলি, কিছু হয়নি। সেদিনের মতো তারা বাসায় চলে গিয়েছিল। সময় কখন কোথায় কোন দিকে নিয়ে চলে যায় তা বোঝা বড় দায়। দেখতে দেখতে কেটে যায় আরও 4টি বছর। সময়ের সাথে তাল মিলিয়ে সব বদলে গেলেও বদলায়নি আফরিন আদিত্যের ভালোবাসা। সময়ের টানা করায় ঝগড়া হয়েছে, কিন্তু কখনো কেউ কাউকে ছেড়ে যায়নি। অন্না আর অহনার বিয়ে হয়েছে। প্রায় 3 বছর একটা ছোট্ট মেয়েও হয়েছে তাদের। কৌশলের সাথে দিব্যি আছে অন্না। আফরিন আর আদিত্য অপেক্ষা করছে অহনা আর আহানের জন্য। আজ আদিত্য আর আফরিনের রিসেপশনের পার্টি। সবাই উপস্থিত থাকলেও অহনা এখনো আসেনি। অন্না তো সেই কখন থেকে ছবি তুলেই যাচ্ছে। বেচারা ক্যামেরাম্যানেরও অবস্থা শেষ। কৌশল বলে, বউ, তুমি না আফরিন, আর যে ছবি তুলেছ মনে তো হয় না তোমার নাতি নাতনি দেখে শেষ করতে হবে। এই তুমি চুপ থাকো তো। যখন আমার বাচ্চা হবে আর আমার অ্যালবামটা দেখবে এবং বলবে, ইয়ার আম্মু কি একটা চিজ ছিল নিজের জামানায়, তুমি বকবক কম করে ছবি তুলো। তখনই অহনা আর আহান হাজির।
আফরিনের তো ইচ্ছে করছে যে অহনাকে জড়িয়ে ধরতে, কিন্তু যেই ভারী লেহেঙ্গা পরে আছে। আদিত্য আফরিনের মনের ভাব বুঝতে পারে। আফরিনের পাশ থেকে উঠে দাঁড়ায় আর আফরিনের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। আফরিনও হাতটা আঁকড়ে ধরে। আফরিন গিয়ে অহনাকে আঁকড়ে ধরে। তারপর শুরু হয় পার্টি। নিয়ম অনুযায়ী আফরিন আর আদিত্য আজ যাবে আফরিনদের বাসায়। কাল অবধি যে বাসার মেয়ে ছিল সে আজ এই বাড়ির মেহমান। ভাবা যায়। আদিত্য আর আফরিনের বিয়েটা হয় খুব সুন্দরভাবে। আদিত্য নিজে তার পরিবারকে দিয়ে প্রস্তাব পাঠায় আফরিনের বাসায়। আফরিনও রাজি হয়ে যায়। সব কেমন জলদি হয়ে গেল, বুঝাই যায় না। আফরিন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেলকনিতে চলে আসে। কখন আসলেন? তুমি যখন এই রাতের আকাশ দেখছিলে। আজ যদি আকাশে তারা থাকতো কত ভালো হতো, তাই না? আমার তারা তো তুমি। হাই, আমি নিজের থেকে বেশি আমি তোরে ভালোবাসি। আমার মনেরই আকাশে তুই তারারে ভিনদেশি। ভাবা যায় প্রায় 5টা বছরের উপরে আমরা একে অপরের সাথে জড়িয়ে আছি। আপনার করা সেই পাগলামো, আমাকে কথায় কথায় রাগানো, হুট করে খুব কাছে চলে আসা, নিজের পরিচয় গোপন করা, সব কেমন যেন মনে হচ্ছে এই তো কিছুদিন আগের কথা। সত্যি সময় কখন কোন দিক দিয়ে চলে যায় ভাবা যায় না। আমি তো চাই তোমার সাথে প্রতিটা সময় খুব সূক্ষ্মভাবে খোদাই করে ডায়েরির পাতায় লিখে রাখতে। তখনই আদিত্যর ফোন বেজে ওঠে। আদিত্য গিয়ে ফোনটা নিয়ে এসে দেখে আহান আর কৌশল গ্রুপ কল দিয়েছে। আদিত্য কল ধরে বলে, এত রাতে ফোন দিয়েছিস কারণ কি? কৌশল হাসি দিয়ে বলে, না মামা, এমনি আমাদের ঘুম আসতে ছিল না। তুই কি করিস রে আদিত্য? আকাশের তারাগুনি। আস্তা ফুকরুল্লাহ, বিয়ে কইরা মাথাটা গেছে। আজকে তো আমাবস্যা। তখনই অহনা আহানকে বলে, কি শুরু করছো? ছাড়ো তো, ওদের মতো ওদের থাকতে দাও। আর তুমি তোমার মেয়েকে সামলাও, ওর ডাইপার চেঞ্জ করো। আমি হাতে নেল পলিশ লাগিয়েছি। কেন সে বিয়ে করতে গিয়েছিলাম। আচ্ছা, আল্লাহ হাফিজ, ভোর রাতে ফোন দেবনি। আর সবাই হেসে দেয়। কৌশলও কিছু সময় কথা বলে রেখে দেয়। আদিত্য আফরিনকে বলে, ঘুমাবে না? আফরিন মুচকি হেসে দিয়ে বলে, চলুন। আফরিন রুমে ঢোকার সাথে সাথে আদিত্য আফরিনের হাত ধরে দাঁড় করায় আয়নার সামনে আর নিজের পকেট থেকে একটা চেন বের করে সেখানে খুব সুন্দর করে লেখে মিসেস আদিত্য। একটু অন্যরকম, তাই না? আদিত্য আফরিনের কানে ফিসফিস করে বলে, এটা কালকে রাতে দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে অনেক ক্লান্ত থাকে দেওয়া হয়নি। আমি কিন্তু তোমার কাবিন নামার সব টাকা পরিশোধ করে দিয়েছি। জানি না সেটা তোমার হাতে এসেছে কিনা। এত টাকা দিয়ে আমি কি করব? সেটা তোমার হক, তোমার ইচ্ছে কি করবে তুমি। আফরিন আদিত্যকে হাঁক করে বলে, আই লাভ ইউ। লাভ ইউ মোর। আদিত্য আফরিন থাকুক সুখে, আগুন জ্বলুক আমাদের সবার বুকে। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলো না। এটা আমার সবচেয়ে বড় ধারাবাহিক গল্প। আর যারা সাইলেন্ট রিডার তারাও আজ সাড়া দাও আর গল্পের ব্যাপারে 2-1 লাইন তোমাদের ইচ্ছে মতো বলে যাও। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন গল্পে, নতুন কোনো কাহিনীতে। ততক্ষণ টাটা, বাই বাই, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।